যেসব টাকা পাচার হয়ে গেছে সেটা ফেরত আনতে 5 বছর সময় লাগবে। সেটাও খুব খুশির খবর যদি উনি 5 বছরে পারেন, কিন্তু সেরকম কোনো উদ্যোগ এখন পর্যন্ত তারা নেয়নি। এই ব্যাপারে যে শক্ত একটা অবস্থান নিয়ে বিভিন্ন দেশের সাথে নেগোশিয়েট করতে হবে টাকাটা ফেরত আনার, এই সরকার সেটা করছে না। তাদের এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট নাই। আমি তো তাদেরকে সন্দেহের চোখে দেখি। তাদের এই ব্যাপারে তারা কোনো উদ্যোগ নেয়নি কেন, এটা আমরা জনগণ থেকে আমরা জানতে চাই। শেখ হাসিনা তার ছেলে জয়ের যে লুট করা টাকাগুলি, শেখ রেহানার লুট করা টাকা, এগুলো বাংলাদেশে ফেরত আনতে পারার আমি তো কোনো লক্ষ্য দেখি না, কোনো লক্ষণ দেখি না। এবং আমি মনে করি যে এই ব্যাপারে জনগণ একটা দাবি আছে যে এটা তাড়াতাড়ি কিছু করা দরকার। কারণ যেই পরিমাণের টাকা তারা বাইরে নিয়েছে, আমাদের কয়েক বছরের বাজেট চালাতে পারবো। ওই টাকাটা একটা বড় অংশ যদি ফেরত আনি, একটা অংশ চলে যাবে লিগ্যাল ফিজে। আমার ধারণা 10 থেকে 15% চলে যাবে আইনি বিভিন্ন আইনের কোম্পানিতে, বিদেশে ওদের হাতে চলে যাবে। কিন্তু বাকিটা তো দেশে আসবে, এবং এটা দেশের মানুষের সম্পদ, যে চুরি করা টাকাটা। কারণ যেভাবে তারা কাজ করেছে বাংলাদেশে, যে রাস্তার যে খরচ পার কিলোমিটার, এটা জাপানের চেয়ে বেশি, জার্মানির চেয়ে বেশি। আপনি জার্মানি জাপানে যদি গিয়ে থাকেন, ওখানকার রাস্তার আমাদের রাস্তার তুলনা যদি করেন, বুঝতে পারবেন যে কত টাকা শেখ হাসিনার সরকার মেরেছে, আপনি আন্দাজ করতে পারেন। এবং শুধু শেখ হাসিনার সরকার না, এটা বাংলাদেশে এরকম চলে আসছে। আমাদের দেশে কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ার এবং সরকার, তারা যেভাবে এই খাতে টাকা মেরেছে, এটা জনগণের কাছে এটা টোটালি অবজেকশনেবল এবং আপত্তিকর। এবং আমি মনে করি যে এটা মানুষ সহ্য করতে চায় না। আর মানুষ সহ্য করতে চায়। কথা বলছেন যে 5 বছরের মধ্যে আনবেন, আমি কমপ্লিটলি একমত। এটা এটা একটা অসম্ভব কল্পনা হতে পারে। আমার মনে হয় যে এরশাদের সময় আমরা ফেয়ারফ্যাক্স দিয়ে একটা তদন্ত করেছিলাম, উনার বিরুদ্ধে এরকম অভিযোগ ছিল যে উনারও কিছু টাকা পাচার করেছেন, বাট নেট রেজাল্ট তো আপনি জানেন বিগ জিরো। আমাদের দেশে আমরা টাকা ফেরত আনতে পেরেছি মাত্র একটা সূত্র থেকে, সেটা হলো সিঙ্গাপুর থেকে। এটাও অনেক বড় করে আমরা দেখিয়েছি, আমরা আনতে পারিনি। টাকা পাচার করার টাকা আনা এবং ওই সব দেশের সাথে আমাদের যে চুক্তি এবং গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে রিলেশন খুব জটিল। এবং তারপরে আপনি কোম্পানিগুলোকে নিয়োগ করবেন, এবং সব টাকা যে ওই সব ভদ্রমহিলা বা ভদ্রলোকদের নামে আছে, কোথায় অফশোর অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে যে আছে, কি অবস্থায় আছে, এটা নিয়ে অনেক কাজ করতে হবে। সেই কাজটা খুব গুরুত্বপূর্ণ। স্যার যেটা বললেন যে খুব ইম্পর্টেন্ট, যে আমরা দ্রব্যমূল্য কীভাবে কমাতে পারি। উই হ্যাভ এ ট্যারিফ কমিশন, তার কাজই কিন্তু এটা। যেটা বললেন যে আপনি আমদানি করবেন, আমদানির পরে 15-20% আমরা হিসাব করবো, হিসাব করে এই কাজটা করবেন। সো ইউ হ্যাভ এ কমিশন, এবং ওই কমিশনের লোকেরা কাজ করে না, এবং কমিশনের সব এমন লোককে দেওয়া হয় যে, সেই জন্য আমি যখন সিন্ডিকেটের কথা বলি, আমি সিন্ডিকেট বলতে বুঝি যে আমাদের ব্যবসায়ীরা, আমাদের আমলা, গণকর্মচারী এবং আমাদের রাজনীতিবিদরা, এই তিন গোষ্ঠী মিলে কিন্তু সিন্ডিকেট, যেটা হলো ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর অ্যান্ড পলিটিশিয়ানস। তো সেরকম এইখানকার দ্রব্যমূল্য সিন্ডিকেটটা এরকম। তো সেখানে তো এখন ধরে নিতে হবে, ধরে নিতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সিন্ডিকেট বা পলিটিশিয়ান, তারা এই সিন্ডিকেটে নাই। কিন্তু যারা নতুন দল করছেন, তাদের আমি জানি না তাদের অর্থের উৎসে কী হবে, কোত্থেকে টাকা পাবেন, কোত্থেকে তারা দলটা পরিচালনা করবেন। সো এইখানে কিন্তু এটা কমানো সম্ভব, এবং দ্রব্যমূল্যের উপরে একটা হাত দেওয়া যায়। আপনি বাংলাদেশের যে উৎপাদন, সেখানেও কিন্তু আমাদের 5-7টা লেয়ার আছে মধ্যস্বত্বভোগী। এই লেয়ারগুলো খুব সহজে যে দূর করা যাবে এমন নয়, কারণ ওরাও তো, আমাদের তো এমপ্লয়মেন্ট নাই, আমাদের বেকারত্ব, এই কারণে বিভিন্ন জায়গায় লেয়ার। কিন্তু লেয়ারের বাইরে আপনি চাঁদাবাজি আছে, লেয়ারের বাইরে টোল কালেকশনস আছে সেইটা, এবং লেয়ারের বাইরে আপনার যে পরিবহন খরচ এবং পরিবহন মাফিয়া যে আছে, সেইটার যদি আমরা করতে পারি, একটু কাউন্টার করতে পারি, একটু চ্যালেঞ্জ করতে পারি, তাহলেও কিন্তু দ্রব্যমূল্য কিছুটা হলে অভ্যন্তরীণ বাজারে দ্রব্যমূল্যটাও নিয়ন্ত্রণে আসবে। সো এগুলো করার জন্য যে অ্যাভেল মানুষ দরকার, তো ওইখানে তো আমরা ওনার সাথে, ডক্টর ইউনূসের সাথে আশেপাশে যারা আছেন, সেখানে তো আমরা এরকম মানুষ দেখতে পাচ্ছি না এখনো। এবার রাজা কেবি, আপনার সঙ্গে ভবিষ্যৎ কি, শেখ হাসিনার ভবিষ্যৎ কি? তো এই রাজনীতির সঙ্গে যেহেতু আপনি সম্পৃক্ত আছেন, দেশ দুনিয়া সম্পর্কেও জানেন, এই প্রেক্ষাপটে 5ই আগস্টের এই পটভূমিতে
আমরা 6 মাস পরে দাঁড়িয়ে কি বলছি যে শেখ হাসিনার এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, বা আমরা আদৌ আছে কিনা? আমার তো মনে হয় যে খুনি হাসিনার তাকে ক্রেডিট দিতে হয়। যেই জিনিসটা বিএনপি করতে পারেনি সেটা শেখ হাসিনা করেছে, আওয়ামী লীগকে ধ্বংস করেছে বাংলাদেশে। এই দলটা বাংলাদেশে বিলুপ্ত হয়ে যাবে এবং আমার মনে হয় না 50 বছরে তাদের মাথা তোলার কোনো ক্ষমতা থাকবে। তারা যা করেছে এই 16 বছরে, এটা মানুষের মনে থাকবে, অনেক দিন মনে থাকবে। শুধু কিছু বাঙালি আছে বিদেশে, লন্ডনে, আমেরিকায়, তারা কিন্তু এই অত্যাচারের তারা শিকার হয়নি। তারা কিন্তু আওয়ামী লীগের প্রচুর সমর্থক আছে, লন্ডনে আপনি খোঁজ করেন দেখবেন যে বেশ সমর্থক আছে তাদের। তারা তো শিকার হয়নি, তাদের প্রিয়জনকে হত্যা করেনি শেখ হাসিনা, কিন্তু যারা দেশে ছিল তারা এই দলটাকে ঘৃণা করে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, আপনাদের দাদা, বাবা, চাচা তারা মুসলিম লীগ ছাড়া কোনো দল চিনত না। এই একটা দলের তারা অনুসারী ছিল এবং মুসলিম লীগের 15 নম্বর নেতার নাম, পদবি সব কিছু তারা জানতো। ওকে, কিন্তু এই মুহূর্তে আমাকে বলেন মুসলিম লীগের সাধারণ সম্পাদক কে, নাম জানেন আপনি? বলতে পারবেন না। মুসলিম লীগের সভাপতি কে, আপনি নামটা বলতে পারবেন না। আওয়ামী লীগের সম্বন্ধে এরকম একই অবস্থা দাঁড়াবে। 20 বছর পরে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে, আচ্ছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে জানো? আমরা কেউ জানবো না, কারণ এটা গুরুত্বপূর্ণ না। আমাদের দেশের রাজনীতিতে যেই দলটি আমাদের গণতন্ত্রকে 2 বার ধ্বংস করেছে, তাদের তো গণতান্ত্রিক কোনো অধিকার থাকারই কথা না। তাদেরকে দেওয়া উচিত। আমার মনে হয় যদি কেউ আওয়ামী লীগ করে সাহস করে দাঁড়ায়, দেন আমার কোনো প্রবলেম নাই। দেখি কতগুলি ভোট পায়, তার মানুষের ধিক্কার পাবে, গালি পাবে, কোনো ভোট পাবে না। কিন্তু এটা নির্ভর করতেছে আপনার সাকসেস স্টোরির উপরে। আপনি যদি এক্স্যাক্টলি এই সরকার যদি ফেল করে, এটা একটা দুশ্চিন্তার কারণ। তখন লোকে, আমি একজনের কথা শুনেছি যে আগেই ভালো ছিলাম, মানে হাসিনার আমলে ভালো ছিল, এই কথাটা শুনে আমার মনটা এত খারাপ হয়ে গেছে। একটা গরিব মানুষ বলছিল। তো এটা তো অ্যাকসেপ্টেবল না। তো এই সরকারের সাথে আমাদের সবার আমাদের অস্তিত্ব জড়িত। এই সরকারের ফেলিয়ার হলো আমাদের ফেলিয়ার। এদের ব্যর্থতা আমি পার্সোনালভাবে নিচ্ছি, কারণ এটা আপনি যেটা বললেন যে এটা তো আগের সরকারের সাথে তুলনামূলকভাবে লোকে অনেক কথা বলবে। সো এই সরকার যে ব্যর্থ, এটাতে খুব দুঃখজনক, এটা একটা জিনিস। এবং আমরা সবাই স্টেক হোল্ডার এটাতে। যারা শেখ হাসিনার বিরোধিতা করেছি, আমরা সবাই এই সরকারের ব্যর্থতায় আমরা স্টেক হোল্ডার একভাবে। সো আমি খুব চিন্তিত যে শেখ হাসিনার দল গণতন্ত্র ধ্বংস করলো, তার বাপ গণতন্ত্র ধ্বংস করলো, দেশকে একটা দুর্ভিক্ষ উপহার দিয়েছিলেন। তো তাদের যে মানুষ কতটুকু ঘৃণা করে শেখ হাসিনার কোনো ধারণা নাই। আমি একটা জিনিস আপনাদেরকে বলি, শেখ হাসিনাকে যদি দেশে এনে বিচার করা হয়, যদি আমেরিকা হতো, তাকে বিচার করাটা, ডেথ সেন্টেন্স দেওয়াটা খুব কঠিন হতো। বলবো কেন? শি ইজ ম্যাড। তাকে ম্যাডনেসের কারণে তার উপরে আপনি ডেথ সেন্টেন্স, ফাঁসির আদেশ দিতে পারবেন না, কারণ মহিলার সুষ্ঠু মস্তিষ্কের না, তার মাথাটা খারাপ আছে। এই মহিলা এখনো ভাবে দেশের মানুষ তাকে ভালোবাসে। দিল্লিতে তার স্টেটমেন্ট থেকে বোঝা যায় যে কি ঘটেছে বাংলাদেশে ওর কোনো ধারণা নাই। আমি ওনার সাথে কথা বলেছি। আমি আপনাদেরকে বলছি, শি ডাজন্ট নো হাউ মাচ শি ইজ এ হেটেড পারসন ইন বাংলাদেশ। শি জেনুইনলি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড। সেভাবে তার বাপকে, তাকে অনেক ভালোবাসে। কয়েকজন ষড়যন্ত্র করে এই সরকারের পতন ঘটেছে, সেটা ভাবে। সাধারণ মানুষ যে রাস্তায় নেমে গেছিল, এই জিনিসটা উনি স্বীকার করেন না। জি, অনেক। এখন যেটা হচ্ছে, যেটা আমি যে প্রশ্নটা করেছিলাম, আপনি দেখছেন তো, মানে এটা কি আপনার কোনো ভিন্ন মত আছে? না, ভিন্ন মত না, মাথা তুলে দাঁড়াতে পারবেন না মেবি, এটা তো দেখতে হবে মানে ভবিষ্যতের জন্য। মানে আমি ঠিক জ্যোতিষের মতো বলবো না যে না এটা চলে যাবে। মুসলিম লীগের ব্যাপারটাকে বিবেচনা করতে হবে তৎকালীন জাতীয়তাবাদী আন্দোলনের বিষয়টা নিয়ে।
বাঙালি জাতীয়তাবাদী যে মুভমেন্টটা ছিল, আমরা যে শোষণ বঞ্চনার শিকার হয়েছিলাম পাকিস্তানের কাছ থেকে, সেটাকে তাদের নেতৃত্ব বুঝতে পারেনি যে বাঙালি এত দূর চলে যাবে, এবং ফ্রম 48 তাদের পতন শুরু হয়ে যায়।